রাত 2:30টা। নীলা আবার শোয়া থেকে উঠে ছুটে যায় বাথরুমে, তারপর হড়হড় করে বমি করতে থাকে। এই নিয়ে কয়েকবার হলো জানা নেই দিব্যর। নীলাকে কি সান্ত্বনা দেবে? তার নিজের চোখে হয়তো ঘুম নেই। রাজ্যের ভিতর দুশ্চিন্তা জেঁকে ধরেছে তাকে। আজ পুলিশের ফোন আসার পর তাদের আবিরের লাশ শনাক্ত করতে যেতে হয়। লাশের অবস্থা দেখে নীলা তো সেখানেই হড়হড় করে বমি করে দেয়। এখনও সেই দৃশ্য মনে করে তার অবস্থা খারাপ। তার নিজের অবস্থা খুব একটা ভালো নয়। তার চোখেও ভাসছে সেই বীভৎস দৃশ্য। 4টি লাশের মধ্যে কারোর চেহারা দেখে শনাক্ত করার উপায় নেই। কেউ তাদের চোখ দুটো উপড়ে ফেলে মুখটা থেতলে দিয়েছে, আবিরের হাত দুটোই উপড়ে ফেলা হয়েছে। অথচ পুলিশ নেই কোনো অস্ত্রই পায়নি ঘটনাস্থলে যার সাথে খুনের সম্পৃক্ততা থাকতে পারে। পুলিশ কোনো সুরাহা করতে না পেরে তাদেরকে প্রাথমিক সন্দেহের তালিকা ধরে নিয়েছে। যেহেতু শেষবার কথা নীলার সাথে হয়েছে আর তাকে অনেকবার কল করা হয়েছে এত রাতে নীলার নাম্বার থেকে, তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। অনেক কষ্টে উকিলদের সাহায্যে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসতে আসতে বেজে রাত 10টা। তারপর সুজাতাদের ভাড়া বাসায় চলে এসেছে। ওই বাড়িতে পা দেওয়ার সাহস আর করেনি। নীলাও এখন অনেকটা বিশ্বাস করা শুরু করেছে দিব্যর কথা। অনেক ক্ষমতাধর কেউ আছে শ্যামার পিছনে, যে তাকে রক্ষা করেছে, আর তারা তাকে রাগিয়ে দিয়েছে। নীলা টলতে টলতে এসে বসে দিব্যর পাশে। তাকে অনেক বিধ্বস্ত দেখাচ্ছে। ভাইয়ের মৃত্যুর শোক পালনের সুযোগটুকু হয়নি তার। এখন নিজের জান নিয়ে চিন্তা করতে হচ্ছে। সে নিজের পেটে হাত রেখে কাঁপা কাঁপা গলায় দিব্যকে জিজ্ঞাসা করে, ওরা আমার বাচ্চার কোনো ক্ষতি করবে না তো? দিব্য পাশ ফিরে নীলার ফ্যাকাশে হয়ে যাওয়া চেহারার দিকে তাকায়। আমি জানি না নীলা, কিছু বুঝতে পারছি না কি করা উচিত আমার। কিছু করার নেই তো আর। আগে সাবধান করেছিলাম, তখন যদি থেমে যেতে আজ তো 2 দিন আসতো না। হঠাৎ অচেনা ভারী পুরুষের কণ্ঠে শুনে ভয়ে জমে যায় নীলা আর দিব্য। তারা ধীরে ধীরে পাশে ফিরে তাকায় কণ্ঠের উৎসর দিকে। রুমে শুধু একটা ড্রিম লাইট জ্বলছে। সেই ড্রিম লাইটের মৃদু আলো দেখতে পায় তারা। দেয়ালের কোণার আলো আঁধারের মাঝে দেয়ালের সাথে টেসে দাঁড়িয়ে আছে একটা অব্যয়। চোখ মুখে খেলা করছে তার কুটিল হাসি। সে হাসতে হাসতে বলে ওঠে, জানিস তোদের কাল বাকি শয়তানদের সাথে শেষ করে দেইনি কেন? কারণ আমি ভাবতে ব্যস্ত ছিলাম তোদের কি শাস্তি দেওয়া যায়। সহজ মৃত্যু অনেক কম শাস্তি হবে তোদের জন্য। দিব্যর এই কণ্ঠ চিন্তা অসুবিধা হয় না। সে তার মস্তিষ্কে হাজারবার প্রতিধ্বনি শুনেছে এই কণ্ঠের। সে ভীতস্তন্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ক্ষমা করে দাও এবারের মতো, আর কখনো এরকম কিছু হবে না, আমি কথা দিচ্ছি। দিব্যর কথা শুনে নীলারও হুঁশ ফেরে। সে মন্ত্রমুগ্ধর ন্যায় চেয়েছিল এতক্ষণ সেই যুবকটির দিকে। সেও সুর মিলায় দিব্যর সাথে, আমি সন্তান সম্ভবা, আমার সন্তান কোনো দোষ করেনি, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি সত্যি শ্যামাপুর আর কোনো ক্ষতি করব না। অরণ্য এবার শব্দ করে হেসে ফেলল। তোদের বলে বুঝাতে পারবো না। তোদের এভাবে আমার সামনে প্রাণ ভিক্ষা চাইতে দেখে কতটা শান্তি লাগছে আমার। আর তোদের ক্ষমা করব? অরণ্য তারকদার কখনো ক্ষমা করে না, সুযোগ দেয়। ভুল করার আগে সীমানা নির্ধারণ করে দেয়। সেই সীমানা লঙ্ঘন করলে শাস্তি পেতেই হবে। তোকে তোর সীমানা জানিয়ে দিয়েছিলাম, আর শ্যামার থেকে দূরে থাকতে বলেছিলাম। কিন্তু তুই কি করলি? তোর বউয়ের কথা তুই নিজের বোনকে শকুনদের হাতে তুলে দিয়েছিলি, তাকে খুবলে খাওয়ার জন্য। আমি শ্যামাপুর কোনো ক্ষতি চাইনি। চুপ, একদম চুপ। ওর নাম আরেকবার তোদের নষ্ট মুখে দিয়ে নিবি তো তোদের দুটোর এমন অবস্থা করব যে মৃত্যু কামনা করবি তোরা। অরণ্য রাগের মাথায় শিরা ধপধপ করে কাঁপছে। সে এগিয়ে এসে হাত দিয়ে দিব্যর থুতনি চেপে ধরে। কট করে হাড় বাড়ার শব্দ শুনতে পাওয়া যায় সাথে সাথে। দিব্য যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে। নীলা এই দৃশ্য দেখে ভয়ে থরথর ধরে কাঁদতে থাকে। অরণ্য আবার রাগী কণ্ঠে বলে ওঠে, আর কি বললি তুই? তুই তার কোনো ক্ষতি চাসনি, তাই তো? তোর কি মনে হয় শ্যামার মতো আত্মসম্মানী একজন মেয়ে, যে তার সম্মানের সব কিছু ঊর্ধ্বে রাখে, তার সম্মানহানি করবি তুই, আর সে তার সম্মান বাঁচাতে তোদের প্ল্যান মতো বিয়ে করে নেবে? এইটুকু চিনিস তুই তোর বোনকে? শ্যামা সবার আগে নিজের গলায় দড়ি দিত যখন সে জানতে পারতো খারাপ কিছু হয়েছে তার সাথে। আমি তাকে সে রাতে রক্ষা না করলে নিজেকে শেষ করে দিত সে। দিব্য হঠাৎ অনুশোচনা হয়। সে আসলে এভাবে ভেবে দেখেনি। লোভে পড়ে বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছিল, কিন্তু অনেক দেরি করে ফেলেছে সে। সেই ভুল আর শুধরানোর উপায় নেই তার। অরণ্য দিব্যকে ছেড়ে দিয়ে এবার নীলের দিকে তাকায়। আর তুই, তুই কি আসলেই নারী? তুই নাকি আবার মা হবি? মেয়ে হয়ে জেনে শুনে আরেকটা মেয়েকে তোর বখাটে ভাই আর তার মাস্তান বন্ধু হয়ে তুলে দিয়েছিস। সেদিন আমি আরেকটু দেরি করলে কথাটি আর শেষ করতে পারো না অরণ্য। তীব্র অনুশোচনার চোখ বুজে আসে তার। নীলা এদিকে আত্মরক্ষায় ক্ষমা চেয়ে চলেছে, বলে চলেছে সে এমনটাই করতে চায়নি।
অরণ্য চোখ খুলে ভাবলেশীন দৃষ্টিতে একবার তাকায় সামনের মানুষ দুটোর দিকে। তাদের সাথে কথা বলে তার মন মেজাজ আর খারাপ করতে চায় না সে উঠে দাঁড়ায় তার নির্ধারিত শাস্তি দেওয়ার জন্য। অরণ্য তার কাজ শেষ করে রাস্তায় নেমে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে। রাতের ঠান্ডায় মৃদুমন্দ বাতাস তার এলোমেলো চুল আরও এলোমেলো করে দিতে থাকে। মনটা তার আরও এলোমেলো হয়ে আছে। ভোর হতে এখনো অনেক দেরি। তার এখন ইচ্ছে করছে শ্যামার কাছে ফিরে গিয়ে তার ঘুমন্ত মুখটা একবার দেখতে, কিন্তু সে তার রক্ত ছিটে পড়া পোশাক আর হাতের দিকে সাকিয়ে সে ইচ্ছেটাকে দমন করে রাখে। এমন ঘৃণ্য আর অপবিত্র অবস্থায় সে শ্যামার কাছে যেতে চায় না। তার সামনে সে সবসময় থাকবে তার স্বপ্নপুরুষ অরণ্য হিসেবে। শ্যামার কথা মনে পড়তেই এমন বিক্ষিপ্ত মনেও তার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে ওঠে। তবে সেই হাসি পুরোপুরি মিলিয়ে যায় যখন কেউ তার পথ অবরোধ করে দাঁড়ায়। সে একই ছেঁড়া আলখাল্লা, মাথায় রংচটা গামছা বাঁধা, সে আটপোড়া লাঠি, কাঁধে সে একটা পুটলি, আর এক গাল সাদা লম্বা দাড়ির মধ্যে সে একই গা জ্বালানো হাসি। তাকে এত বছর পর তার সামনে দেখে রাগে চোখ মুখ লাল হয়ে যায় অরণ্যর। ছুটে গিয়ে গলা চেপে ধরে শূন্যে উঠিয়ে নেয় বৃদ্ধকে। তারপর দাঁতে দাঁত পিষে বলতে থাকে, তোর সাহস তো কম না, আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়ে আবার এত বছর পর আমার সামনে এসেছিস। কি উদ্দেশ্যে নিয়ে এসেছিস এবার? রাগের মাঝেও গলা ধরে আসে অরণ্যর। বৃদ্ধ ফকির অরণ্যর আঘাতে কোনো প্রতিক্রিয়া দেখালো না, যারা অরণ্যের আঘাত তাকে বিন্দুমতো কষ্ট দিতে পারছে না। অবশ্য তা মিথ্যা নয়। অরণ্য জানে সে তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও এই লোকটার কিছু করতে পারবে না। অনেক ক্ষমতাধর জিন সে। তার এই অবস্থার জন্য দায়ী একমাত্র এই জিন। তার জীবনের এক মুহূর্তের একটা ভুল তার জীবনে সবকিছু কেড়ে নিয়েছে। বৃদ্ধ ফকির তার দাড়িতে হাত বুলোতে বুলোতে অরণ্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাসতে হাসতেই বলে, তোর বউয়ের প্রতি তোর এত ভালোবাসা দেখে তোর সাথে একবার দেখা করার লোভ সামলাতে পারলাম না রে জমিদার। ভারী মিষ্টি মেয়েটা। আজকাল এমন মেয়ে পাওয়াই যায় না। সে সবাইকে অনায়াসে ভালোবাসতে পারে, কিন্তু তুইও যে কাউকে ভালোবাসতে পারিস তা দেখে ভালো লাগলো। বুকটা ধক করে উঠল অরণ্যের জিনের মুখে শ্যামার কথা শুনে। আতঙ্কে মুখে রক্ত সরে যায় তার চেহারা থেকে। শ্যামাকে এর মধ্যে আনিস না। তোর সাথে কোনো শত্রুতা থাকলে আমার আছে। এর সাথে ওর কোনো সম্পর্ক নেই। ও নির্দোষ। ওর কোনো ক্ষতি করিস না তুই। আমি হাত জোর করে মিনতি করছি তোর কাছে। বৃদ্ধর মুখের হাসি মিলিয়ে যায় এবার। সে রাশভরি গলায় বলে ওঠে, আমি এখানে কারোর ক্ষতি করতে আসিনি। আমিও মেয়েটার ভালো চাই, তাই তোকে সতর্ক করতে এসেছি, মনে করে দিতে এসেছি। কি ভুলে যাচ্ছিস তুই? অন্য দুরু দুরু বুকে ভুরু কুচকে তাকায় জিনের দিকে। তার কথা বোধগম্য হয় না তার। কি ভুলে যাচ্ছে সে? সকাল 9টা। বাড়িওয়ালা রশিদ মিয়া বিরক্তর সাথে সিঁড়ি বেয়ে উঠছে দোতলার উদ্দেশ্যে। দোতলার ভাড়াটি আবার প্রচণ্ড বিরক্ত সে। বাসা ছাড়বে বলে অগ্রিম বলে দিয়েছে। আজ মাসের 1 তারিখ, এখনো জিনিসপত্র নিয়ে যাওয়ার নামগন্ধ তো নেই। তার উপর কালাবার নাকি ফিরে এসেছে। মধ্যরাতে তাদের ঘর থেকে অনেক আওয়াজ আসছিল। তাদের ঘর একদম উপরতলায়। এসব আওয়াজ হওয়াতে রাতে ঘুমাতে ব্যাঘাত ঘটে তাদের। রশিদ মিয়া ঠিক করেছেন এমন ভাড়াটিয়া তিনি রাখবেন না। আজ চলে যেতে বলবে। কিন্তু কখন থেকে কলিং বেল বাজিয়ে চলেছে তিনি, কারো কোনো দরজা খোলার নামগন্ধ নেই। বিরক্ত সে আবার দরজায় বাড়ি দেয়। সাথে সাথে খানিকটা ফাঁকা হয়ে যায় দরজা। রশিদ মিয়া অবাক হয়ে যায়। এভাবে বাসা বাড়ি দরজা খোলা রাখে কে? সে অনেকবার বাইরে থেকে ডাকাডাকি করে, কিন্তু কেউ সাড়া দেয় না তাতে। কি করবে বুঝতে না পারে এবার দরজা খুলে ঘরে প্রবেশ করে রশিদ মিয়া। পুরো ঘরে পিনপন নীরবতা। কোনো মানুষের কোলাহল শোনা যাচ্ছে না। সে ডাকাডাকি করে ভেতর রুমে যেতেই হঠাৎ রক্তের ধাতব গন্ধ তার নাকে এসে বাড়ি খায়। রশিদ মিয়া দ্রুত কদমে রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। তবে সেখানে যে দৃশ্য দেখল, তিনি তা দেখে ভয়ে চিৎকার করে পালিয়ে যান সেখান থেকে। রুমে দিব্যর লাশ পড়ে আছে। শরীরে অসংখ্য ছুরি আঘাতের দাগ। তার শরীর থেকে রক্ত গড়িয়ে চারপাশের ফ্লোরে ছোটখাটো একটা পুরের সৃষ্টি হয়েছে। পাশে রক্তমাখা ছুরি হাতে ভাবনাসীনভাবে বসে আছে তার অন্তঃসত্ত্বা স্ত্রী নীলা। নীলার দৃষ্টি ঘোলাটে। সে সজাগ, কিন্তু তার আশেপাশে কি ঘটছে এবং ভবিষ্যতে তার সাথে কি কি ঘটবে তা বোঝার বিন্দুমাত্র কোনো বোধশক্তি নেই তার মাঝে। বাড়িওয়ালা রশিদ মিয়ার চিৎকার চেঁচামেচিতে আশেপাশের ভাড়াটিয়া সহ সকলে জেনে যায় এ বাড়িতে খুন হয়েছে। পুলিশ আসার আগে উৎসুক জনতার ভিড় লেগে যায় বাড়ির সামনে। কেউ কেউ তো সাংবাদিকদেরকেও জানিয়ে দিয়েছে। এসব খবর ছড়াতে সময় লাগে না। একসময় শ্যামাদের বাড়িতেও পৌঁছে যায় সে খবর। হঠাৎ এমন একটা খবর আসবে সেটা তারা কাশ্মীরকালেও চিন্তা করতে পারেনি। খবরটা শুনে তার মা পুত্রশোকে দিশেহারা হয়ে যায়। বাবা স্তব্ধ হয়ে কাঁদতেও ভুলে গেছেন যেন। হেনা এখনো কলেজে। সে এসবের কিছুই জানে না।
আজ পাড়া প্রতিবেশী অনেকেই এসেছে শ্যামাদের বাড়িতে, এমনকি সেসব আত্মীয় যারা এতদিন তাদের সাথে কোনো সম্পর্কও রাখেনি, শ্যামার মা বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য। শ্যামার মা বাবা যখন ছেলের বাসায় সেখানে ছুটে যান ছেলেকে দেখতে, তখন নীলাকে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। সে এখনো কেমন ঘোরের মধ্যে আছে। শ্যামার মার তাকে দেখেই মাথায় রাগ উঠে যায়। এগিয়ে গিয়ে গালে সজোরে এক চড় বসিয়ে দেন তিনি। পাশের মহিলা কনস্টেবল তাকে ধরে থামিয়ে রাখে, কিন্তু তবুও চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, কাল নাগিনী, আমার সন্তান তোর কী ক্ষতি করেছিল যে তুই তাকে এভাবে খুন করলি? আমার সন্তান আমাকে ফেরত দে। নীলা তৎক্ষণাৎ হুঁশ ফিরে আসে যেন। সে ভীতু চোখে আশেপাশে নজর পড়াতে থাকে। এখানে কি হচ্ছে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? আমি কি করেছি? তার কথা শুনে শ্যামার মা বাবা সহ আশেপাশে সকলে হতভম্ব হয়ে যায়। নিজের স্বামীকে হত্যা করেছে সে, আর জিজ্ঞাসা করছে সে কি করেছে। নীলাকে পুলিশের গাড়ি তোলার সময় সে বারবার একই কথা বলছে, আমি কিছু করিনি, আমাকে অন্তত বলুন কি হয়েছে, আমাকে কেন নিয়ে যাচ্ছেন? পুলিশের জবানবন্দি ও প্রতিবেশীদের মুখরোচক সমালোচনা থেকে অনেক কথাই বেরিয়ে আসে। এই নীলা সুকৌশলে আগে পরিবারের ভাঙন সৃষ্টি করে পরিবারের ছেলেকে পরিবার থেকে আলাদা করে দেয়, পারিবারিক কলহ সৃষ্টি করে। কিছুদিন আগে নাকি ছেলে ফিরে আসে, তা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এই নীলা আবার নিজের ভাইসহ আরও 3 জনের মার্ডার সাসপেক্ট। কালকে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছিল। পুলিশ সন্দেহ করছে স্বামী তার খুন করার কথা জানতে পেরে যাওয়ায় তা নিয়ে তর্ক সৃষ্টি হয় তাদের মধ্যে, এবং তার জয়েই খুনটা হয়েছে। এসব চাঞ্চল্যকর খবর সাংবাদিকরা বেশ তেল মশলা লাগিয়ে ফলাও করে প্রচার করছেন। মুহূর্তে ছিছি পড়ে যায় লোকমুখে। তাদের ষোলকলা পূর্ণ করার জন্যই হয়তো কেউ কেউ ছেঁচে 1 মিনিটের একটি ভিডিও ছেড়ে দেয় ইন্টারনেটে, যেখানে দেখা যায় একজন দুঃখিনী মা তার মৃত সন্তানকে ফেরত চাইছে। তার জবাবে নীলা বলছে সে কিছুই করেনি। ভাইরাল হয়ে যায় সে ভিডিও। বিক্ষোভে ফেটে পড়ে নির্জনতা। সাইকো তকমা লাগিয়ে নীলাকে অঘোষিত দোষী সাব্যস্ত করেই তার কঠিন শাস্তির দাবি করতে থাকে পুরো দেশ। এসবের কিছুই জানা নেই শ্যামার এখনো। সে হাসি খুশি মনে ভেবে চলেছে অরণ্যর জন্য কি রাঁধবে, কোন শাড়ি পরবে আজকে। তার সুখের ছোট্ট পৃথিবীটা পুরোপুরি খানখান হয়ে যায় একটা ফোন কলের মাধ্যমে। হেনা 1:30 বাজে কলেজ থেকে এসে দেখে বাড়িতে মানুষ গিজগিজ করছে, সবাই উচ্চবাক্যে কি জানি বলা করছে। সে আতঙ্কিত মনে এগিয়ে যেতেই তাকে ঘিরে ধরে কাঁদতে শুরু করে নামমাত্র আপনজনেরা। তাদের থেকে সবটা জানতে পেরে সেও বাকরুদ্ধ হয়ে যায়। তার মনে সর্বপ্রথম যে ভাবনাটি উদয় হয় তা হলে মা বাবার কাছে পৌঁছানো। তারা রয়েছে পুলিশ স্টেশনে। এলাকার কয়েকজনের সাহায্যে সে যখন পুলিশ স্টেশনে পৌঁছায় তখন মা পুরো নেতিয়ে পড়েছে, আর সাংবাদিকরা তাকে ঝেঁকে ধরেছে, একের পর এক প্রশ্ন করেই চলেছে। এই দৃশ্য দেখে তার বুকে হাহাকার করে ওঠে। এর পরেরটা তাকে সামলাতে হয়েছিল। অনেকেই আবার তাকে সাহায্য করেছে সাংবাদিকদের ভিডিও আসার লোভে। যাই হোক, মা বাবাকে ধাতস্থ করা, পুলিশের জেরা, রিপোর্ট ধার্য করা, এসব করতে করতে সময় খুব দ্রুতগতিতেই পার হয়ে যায়। শ্যামার কাছে হেনার সে অনাকাঙ্ক্ষিত কল আসে সন্ধ্যাবেলায়। সূর্য মাত্রই ডুবেছে তখন। শ্যামা আপন মনে তার ডায়েরিতে লেখায় ব্যস্ত ছিল। শ্যামা ফোন রিসিভ করে কানে লাগাতেই ওপাশ থেকে হেনার ক্লান্ত গলার কান্না মিশ্রিত স্বর ভেসে আসে, আপু। শ্যামা হেনার কান্না শুনে বিচলিত হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে বোন আমার, কাঁদছিস কেন? মা বাবা ঠিক আছে? দিব্য কিছু করেছে তোর সাথে? হেনা ক্লান্ত স্বরে বলে, কিচ্ছু ঠিক নেই আপু, কিচ্ছু ঠিক নেই। ভাবি ভাইয়াকে মেরে ফেলেছে। কথাটি যেন বজ্রে আঘাত করলো শ্যামাকে। দিব্যকে মেরে ফেলেছে মানে? সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি যাতা বলছিস হেনা, তুই মজা করছিস তাই না? নীলা কেন মারবে দিব্যকে? নিব্য ওর একমাত্র ঠিকানা, সে কেন তাকে কিছু করবে? হেনার কান্না আরো তীব্র হয়। আমি জানি না আপু, কিচ্ছু জানি না আমি। ভাবিকে ভাইয়ের লাশের পাশে রক্তমাখা ছুরি হাতে পেয়েছে সবাই, অথচ ভাবিকে জিজ্ঞাসা করা হলে সে এমনভাবে কথা বলে যেন সে জানেই না ভাইয়া আর নেই, যেন সেই রাতের কিছুই তার মনে নেই। সে নাকি তার ভাই আর তার বন্ধুদের হত্যার সাথেও জড়িত, পুলিশ বলেছে। হেনার কথাগুলো তার মনে এক অদৃশ্য কোণে আঘাত করে যেন। সেখান থেকে মস্তিষ্কে ইচ্ছে করে বিচরণ করতে দেয় না। চোখ বেয়ে অনবরত অশ্রু গড়াতে থাকে শ্যামার। হেনার কাতর কণ্ঠ এখনো ফোনের অপর পাশে ভেসে আসছে, আপু তুই জলদি ফিরে আয়, আমি একা সামলাতে পারছি না। একসময় ফোনটা কেটেও যায়, কিন্তু শ্যামার কানে হেনার বাকি কথাগুলো মোটেও পৌঁছায়নি। বাকরুদ্ধ হয়ে শূন্যে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তার হাত থেকে ফোনটি অনেক আগেই পড়ে গিয়েছে। চোখ থেকে অবাধ্য অশ্রুগুলো গড়িয়ে পড়ছে। তার মাথা শুধু সেই নিষিদ্ধ স্মৃতিগুলো বাড়ি খাচ্ছে। অপহরণের রাতে জ্ঞান হারানোর আগে
অরণ্যর আতরের সুগন্ধ অনুভব করা, অরণ্যর কাল রাতে হঠাৎ চলে যাওয়া এবং সেই রাতেই দিব্যর খুন হওয়া, শপিং মলের সেই মেয়েটির মতো নীলার স্মৃতিভ্রষ্ট হওয়া, সবকিছুর মধ্যে একটা জিনিস কমন রয়েছে, সবকিছুর ইঙ্গিত একদিকে। শ্যামা আনমনেই বলে ওঠে, অরণ্য। অস্পষ্ট স্বরে অরণ্যর নামে তার মুখে দিয়ে বের হওয়ার পর এই প্রথমবার প্রশান্তের বদলে তার বুকে চিনচিনে ব্যথা অনুভব করে সে। তার মনে সে অর্ণবরত আড়ে চলেছে। না, এটা হতে পারে না। আমার অরণ্য আমার ভালোবাসা কাউকে খুন করার মতো কাজ করতে পারে না, হতেই পারে না এমন। আমার অরণ্য আমার প্রশান্তি, আমার ভালোবাসার আরেক নাম। সে কখনো এমন গর্হিত কাজ করবে না, কখনো না। সে কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ায়, টলমল পায়ে দাঁড়াতে পড়ে যেতে যেতে খাটের কিনারা ধরে বসে পড়ে। সে কয়েকবার জোরে শ্বাস নিয়ে তার বিক্ষিপ্ত মনকে শান্ত করার এক ব্যর্থ চেষ্টা করে, তারপর ছুটে যায় ঘরের বাইরে। উদ্দেশ্য তার অরণ্যের সেই নিষিদ্ধ কক্ষ। অরণ্যর সাথে এই 1 মাসের যে অস্বাভাবিক সংসার, তার নির্ধারিত সীমালঙ্ঘন কখনো করেনি সে। সব চোখ মুখ বুজে মেনে নিয়েছে। তার কাছে অরণ্য তার সবটা জুড়ে ছিল। তাকে হারানোর ভয়ে সে কখনো এই সীমালঙ্ঘন করার কথা চিন্তাও করেনি। কিন্তু আজকে নয়, অরণ্যকে বলতে হবে সে এসব করেনি, সে এমন নয়। তাকে আজ জবাব দিতেই হবে। শ্যামা অরণ্যর করিডোরের সামনে এসে দাঁড়িয়ে গেল। মস্তিষ্ক তাকে শেষবারের মতো সতর্ক করে দিল, ভেবে নাও শ্যামা, এই সীমানা একবার লঙ্ঘন করেছে তো হতে পারে অরণ্যকে তুমি চিরতরে হারিয়ে ফেলবে। কিন্তু শ্যামা আবেগের বশে কবে শুনেছে তার মস্তিষ্কের সতর্কতা? সে মন মস্তিষ্কের দ্বন্দ্বে সবসময় তার মনকেই প্রাধান্য দিয়েছে। আজও ব্যতিক্রম হয়নি তার। শ্যামা সামনের কালিগোলা অন্ধকারের করিডোর ধরে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে করিডোরের সেই শেষ প্রান্তের রুমটির দিকে। বুকে তার সকল অনুভূতিরা দম বন্ধ করে চলেছে এই মুহূর্তে। প্রত্যেক কদমে দরজার তার মধ্যকার দূরত্ব কমতে থাকে। দরজা থেকে কয়েক কদম দূরত্বে এসে একটি অস্পষ্ট শব্দের গঙ্গানি শুনতে পায়। চলতে চলতে হঠাৎ থমকে যায় শ্যামা। আবার কান খাড়া করে শুনতে চেষ্টা করতে করতে নিঃশব্দে এগিয়ে যায় দরজার কাছে। কিন্তু সে আজ আর শুনতে পেল না। শ্যামার দরজায় হাত দিতে যাবে, ঠিক সেই সময় কোমরের শেষে দরজার তার মাঝে বাধা হয়ে দাঁড়ায়। মালকিন, আপনি এখানে কি করছেন? এখানে আসা আপনার জন্য বারণ। হঠাৎ সমরেশকে দেখে ঘর থেকে বেরিয়ে আসে শ্যামা। সে নিজেকে সংযত করে গভীর কণ্ঠে বলে ওঠে, সামনে থেকে সরুন চাচা, আমার অরণ্যর সাথে কথা বলা জরুরি। মনিবের সাথে কথা বলতে হলে আপনাকে নিয়ম মেনে আপনার ঘরে অপেক্ষা করতে হবে। ধৈর্যের বাঁধ ভেঙে যায় শ্যামার। আমাকে দেখে মনে হয় আমি এখন নিয়ম মানার অবস্থায় আছি? সামনে থেকে সরুন, আমি অরণ্যর সাথে কথা বলতে চাই, এই মুহূর্তে, এক্ষুনি। অরণ্য সবটা শুনছে ভেতর থেকে। সে তার নিস্তেজ শরীরটা কোনো মতে টেনে নিয়ে যায় দরজার কাছে। একটুতে আসতেই চাল সামলাতে না পেরে দরজার সাথে ধারাম করে পড়ে বসে যায় ফ্লোরে। জোরে জোরে হাঁপাতে থাকে অরণ্য। হঠাৎ এমন আওয়াজে চমকে ওঠে সমরেশ এবং শ্যামা দুজনেই। তারপর ভেসে আসে অরণ্যর নিস্তেজ ক্ষীণ স্বর, সমরেশ, শ্যামা আর আমি কথা বলবো, তুমি যেতে পারো। সমরেশ বিচলিত হয়ে বলে, কিন্তু মনিব, যেতে বলেছি আমি তোমাকে। অরণ্যের গম্ভীর কণ্ঠধ্বনি শ্যামারও সারা গায়ে কাঁপুনি ধরে দেয়। অরণ্য এত গম্ভীর রাশবাড়ি কণ্ঠে তার সাথে কখনো কথা বলেনি। এই প্রথম সে শুনল তার সেই পিলে চমকে দেওয়া কণ্ঠ। সমরেশ আর কোনো বিরুত্তর করল না, ভারাক্রান্ত মনে সেখান থেকে চলে যায়। শ্যামা সেখানে ঠায় দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ দরজা থেকে তাকিয়ে ভাবে, আজও আপনি আমাদের মাঝখানে একটা দেওয়াল রাখতে সক্ষম হয়েছেন অরণ্য? এখনো কি আমার সামনে আসার সময় হয়নি আপনার? ভাবতে মনটা বিষিয়ে ওঠে তার। এখন সেসবের সময় নয়। তার কাছে অন্য প্রশ্ন রয়েছে এই মুহূর্তে অরণ্যর জন্য। সে হাঁটু করে বসে পড়ে দরজার সামনে। দরজার সাথে মাথা হেলান দিয়ে ডাকে তাকে, অরণ্য, শুনছি। অরণ্যর কণ্ঠের গভীরতা আরও চমকে দেয় শ্যামাকে। এমনভাবে কথা বলছেন কেন উনি? উনি কি রেগে আছেন তার উপরে এখানে আসার কারণে? করুক রাগ, তার বুঝি রাগ হয় না? কেন তাকে নিজের স্বামীর সাথে ঘড়ি ধরে কথা বলতে হবে? সে নিজের চোখের পানি নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা করে জিজ্ঞাসা করে, দিব্যকে কেউ মেরে ফেলেছে আপনি জানেন? ওপাশ থেকে কোনো জবাব আসে না। অরণ্যর নীরবতার পরেও শ্যামা বরাবর প্রশ্ন করতেই থাকে, নীলার স্মৃতি হারিয়ে গেছে কেন বলতে পারেন? অরণ্য, আপনি এসবে কিছু জানেন না তাই না? অরণ্য, প্লিজ একবার বলে দিন আপনি এসবের কিছু জানেন না। আপনি আমাকে কখনো মিথ্যা বলবেন না, আমি জানি। শ্যামার প্রত্যেকটা প্রশ্নের পিছনে লুকানো কষ্টগুলো অরণ্যের বুক ছাড়খাড় করে দিতে থাকে। তার চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রু, তবুও সে চুপ করে থাকে। শ্যামার ধৈর্য সীমা পার হয়ে যায়। সেবার তেজি কণ্ঠে বলে ওঠে, আপনার এই চুপ থাকার অভ্যাসটা আমাকে কতটা কষ্ট দেয় জানেন আপনি?
কেন আমার প্রশ্নের উত্তর দিবেন না আপনি? অরণ্য প্লিজ আমাকে খুলে বলুন সব কিছু। আমি জানি আমার অরণ্য কখনো খারাপ হতে পারে না। আপনি এসব করেননি, দয়া করে বলে দিন। আমি কখনো তোমাকে বলিনি আমি খারাপ হতে পারিনি। নিজের ভাবনাগুলো আমার উপর চাপিয়ে দিও না। এই প্রথম অরণ্য কথা বলল। অরণ্যর এমন জবাব শুনে স্তব্ধ হয়ে যায় শ্যামা। সে কাঁপা কাঁপা গলায় অবিশ্বাসী সুরে প্রশ্ন করে, তাহলে আপনি বলছেন দিব্যকে আপনিই মেরেছেন? আমি যাই করি না কেন তার জবাবদিহি আমার তোমাকে করতে হবে না। সেই অধিকার আমি কখনো তোমাকে দেইনি। তুমি যেহেতু ভুলে যাচ্ছ তাই আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই শ্যামা, আমি তোমাকে 25 লক্ষ টাকার বিনিময়ে কিছু অনিবার্য শর্ত রেখে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলাম, আর তুমি অনেকগুলো ভঙ্গ করেছো আজকে। শাস্তিস্বরূপ আজ এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে তুমি, আর কখনো ফিরে আসবে না এখানে। আজ থেকে আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক নেই কথাটা কানের মাঝে বিষের মতো ঝাঁঝরা করে দিল যেন শ্যামার। সে স্তব্ধ হয়ে কথাটা হজম করার চেষ্টা করছে কিছুক্ষণ। কান্না করতেও ভুলে গেছে যেন হঠাৎ। সে পাল্টা প্রশ্ন করলো, আজ থেকে আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই? আপনি এভাবে বলতে পারলেন অরণ্য? আমি শুধু আপনার কাছে টাকা দিয়ে কেনা চুক্তির বলছিলাম। আমাদের সম্পর্কের ভিত্তি শুধু কিছু শর্ত ছিল, আর কিছুই ছিলাম না আমি। তাহলে এতদিনের অনুভূতি, দুজনের খুনসুটি, দুজনের কাছে আসা, দুজনের ভালোবাসা, এসব কি ছিল? সব কি মিথ্যে ছিল? আমি কখনো বলিনি আমি তোমাকে ভালোবাসি। তাহলে আজ বলে দিন আপনি আমাকে ভালোবাসেন না। আমি এখনই এখান থেকে চলে যাব। অরণ্য নীরবে চোখের অশ্রু ফেলতে থাকে, কোনো জবাব দেয় না। শ্যামা এবার হাসার ব্যর্থ প্রচেষ্টা করে বলে, পারবেন না তো বলতে মিথ্যে? অরণ্য, আমার মনে অনেকগুলো প্রশ্ন জমিয়ে রেখেছি আমি। আপনি কিভাবে, আমি কখন কি করি সব জানতে পারেন? কেন আপনি আমার ঘরে আসলে কখনো দরজা খোলার আওয়াজ হয় না? কেন জানালা বন্ধ থাকা সত্ত্বেও আপনি আসায় একটা শীতল হাওয়ার ঝাপটা লাগে আমার শরীরে? আমি কেন আপনাকে দেখতে পারবো না? আপনি সবসময় এই ঘরে বন্দি থাকেন কেন? কেন দিনে আলো আপনার কাছে পৌঁছাতে দেন না? আপনি কিভাবে জেনে যান আমি বিপদে আছি? কিভাবে সেখানে পৌঁছে যান এত দ্রুত? কিভাবে কারো স্মৃতি মুছে দিতে পারেন আপনি? কে আপনি? কি লুকাচ্ছেন আমার থেকে? আমি কখনো করিনি এই প্রশ্নগুলো, কারণ আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আমার ক্ষতি করার উদ্দেশ্য নেই আপনার। আপনি যখন আমাকে বলেছেন একদিন আমাকে সব বলবেন, তখন আপনি নিশ্চয়ই বলবেন সময় আসলে। কিন্তু খুন, আপনি আমার ভাইয়ের খুনি। এটা কীভাবে মেনে নেব আমি? দিব্যকে আমিও ঘৃণা করি, আমার দোষী সে। সেদিন যখন নিজের সম্ভ্রম হারানোর আতঙ্কে এত কাছ থেকে অনুভব করেছিলাম আমি, সেদিন ওকে মন থেকে মুছে ফেলেছিলাম আমি। ঠিক করেছিলাম কখনো মুখও দেখব না তার। সে ঘৃণ্য বলে আমি ঘৃণা করে থাকি, কিন্তু এখন আপনিও এমন একটা কাজ করেছেন যা আমার কাছে ঘৃণ্য। এটা মেনে নিয়ে কীভাবে চুপ থাকবো আমি? আপনি যদি এটা আমার কারণে করে থাকেন, তাহলে তার জবাবদিহিতা করতে হবে আপনার আমার কাছে। অরণ্য প্লিজ, আর চুপ থাকবেন না। প্লিজ বলুন না, কেন এত বড় পাপ নিজের হাতে নিয়েছেন? আমি অন্তত আপনাকে ঘৃণা করতে চাই না অরণ্য। অরণ্য কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমার কথার উপর এত বিশ্বাস যখন, একটা কথা শেষ রাখবে আমার? শ্যামা বিচলিত কণ্ঠে বলে, কি কথা? আজ থেকে এই বাড়ির বাইরে যেও না, এমনকি নিজের ঘরের বাইরেও যেও না শ্যামা। বাইরে অনেক বিপদ। আমাকে আরেকটু সময় দাও শুধু। শ্যামা বিতৃষ্ণার সাথে বলে ওঠে, ব্যাস অরণ্য, অনেক হয়েছে। একটু আগে বললেন চলে যেতে, এখন বলছেন ঘরের বাইরে যেও না, আর আবার আমাকে অপেক্ষা করতে বলছেন। এসবের পরে চুপ করে অপেক্ষা করতে হবে আমায়? হ্যাঁ, করতে হবে অপেক্ষা। আর বেশি সময় নেই শ্যামা, আর একটু শুধু। পারবো না অরণ্য, আমি ক্লান্ত হয়ে গেছি এই অপেক্ষা শেষ হওয়ার পথ চাইতে চাইতে। এখন এই পর্যায়ে আছি আমি, যেখানে আমার পরিবারের আমার সবচেয়ে বেশি প্রয়োজন, আর আমাকে আপনার থেকে শুনতে হচ্ছে অপেক্ষা করো। আমি আর করব না অপেক্ষা। আপনি আমাকে জবাব না দিলে আমি নিজে থেকে খুঁজে নেব জবাব। বলে উঠে নিতে যায় শ্যামা। তখনই অরণ্য দ্রুতলয়ে বলে ওঠে, বাড়ির বাইরে পা রাখলে আর ফিরে আসতে পারবে না কিন্তু শ্যামা। ভেবে নাও, আমাকে ছাড়া থাকতে পারবে তুমি? আসবো না আর, আপনাকে ছাড়া থাকাও শিখে নেব। বলে দ্রুত কদমে চলে আসে সেখান থেকে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। রাগ অভিমান ভিড় করে মনে। কি পেয়েছেন তিনি তাকে? ওনার কথা মানতে মানতে পেয়ে বসেছেন একেবারে। হুমকি ধামকি দিচ্ছে বাড়ির ভেতরে বন্দি করার জন্য। উনি তাকে মানুষই মনে করেন না। হুটহাট উনি যা খুশি করবেন তাকে সবটা মেনে নিতে হবে কেন? সে চলেই যাবে। দেখি কতটা দূর তিনি থাকতে পারেন তার থেকে। শ্যামা এলোমেলো হাতে তার ব্যাগের ফোনটা নিয়ে বেরিয়ে আসতে চায়, তখনই তার পায়ের নুপুরগুলোর দিকে চোখ পড়ে, যেগুলো অরণ্য নিজ হাতে তাকে পরিয়ে দিয়েছিল। রাগের মাথায় সে নুপুরগুলো খুলেই ছুঁড়ে মারে একপাশে। সে এই মুহূর্তে যতটা কষ্ট পাচ্ছে, অরণ্যকেও ততটা কষ্ট দিবে সে। একদম শুনবে না তার কথা।
সিঁড়ি ভেঙে নিচে নামতে গিয়ে সমরসকে দেখতে পায়। শ্যামা তাকে দেখেও না দেখার ভান করে চলে যেতে নিলে সে ইতস্ত কণ্ঠে বলে ওঠে, মনিবকে ভুল বুঝবেন না মালকিন, উনি যা করেছেন আপনার ভালোর জন্যই করেছেন। চমকে থেমে যায় শ্যামা। তার দিকে ফিরে অশ্রুসিক্ত কণ্ঠে জবাব দেয়, চাচা, আপনার মনিব কি কখনো আমাকে বোঝার চেষ্টা করেছে? উনি কি আদৌ আমাকে মানুষ মনে করেন? কখনো ভেবে দেখেছেন আমি আমার মনকে কি বলে বুঝ দেই? উনি যদি আমার ভালোই করে থাকেন তাহলে তার কারণ উনি দিচ্ছেন না কেন? সমরেশ মাথা নিচু করে চুপ থাকে। শ্যামা শেষবারের মতো একটা দীর্ঘশ্বাস ফেলে ধরে আসা গলায় বলে, ওনার খেয়াল রাখবেন চাচা, ওনাকে একটু আগে কেমন অসুস্থ মনে হলো। আমাকে তো উনি বলবেন না, যেহেতু আমি কেউ না ওনার। আপনি জানেন হয়তো, ওনাকে দেখে রাখবেন সবসময়ের মতো। সমরেশ বেদনাকাতর চোখ তার দিকে তাকায়। শ্যামা তা উপেক্ষা করে চলে আসে। সমরেশ তাকে নিয়ে আসতে চাইলে সে কঠিন গলায় মানা করে দেয়। এক বুক অভিমান নিয়ে বাড়ির বাইরে আসতেই গেটের কাছে রিমুর সাথে দেখা হয়ে যায়। শ্যামা হঠাৎ তাকে দেখে অবাক হয়ে যায়। নিজের চোখের পানি মুছে সংযত হয়ে বলে, কিরে রিমঝিম, তুই এখনো বাড়ি যাসনি? অন্ধকার হয়ে গেছে তো অনেক আগে। রিমু হাতে টর্চ ধরে দাঁড়িয়ে তার দিকে চিন্তিত দৃশ্যে তাকিয়ে বলে ওঠে, আমি চইলা যাইতেছি, সেটাই বলার জন্য আমি আপনার কাছে যাইতেছিলাম, কিন্তু উপর থেকে হঠাৎ আপনার কান্নাকাটির আওয়াজ পাই, সেখানেই দাঁড়াইছিলাম। পরে দেখি সমস্যা নামতেছে, তিনি আইসা আমার চলে যেতে কইলেন। আমিও চইলা আসি বাইরে, কিন্তু আপনার জন্য কেমন যেন চিন্তা হইতেছিল, তাই আরেকবার ভেতরে যামু কিনা ভাবতেছিলাম, আপনি ঠিক আছেন কিনা জানার জন্যে। কিন্তু আপনি এই সময় কই যেতেছেন মালকিন? শ্যামা কিছুক্ষণ রিমোর দিকে তাকিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে বলে, আমি ঠিক নেই রিমঝিম, ভালো লাগছে না কিছু একদম। ভালোই হলো তুই অপেক্ষা করছিস, তোকেই খুঁজতে হতো। আমাকে তোদের গ্রামে সেই বুড়ির কাছে নিয়ে যাবি, যার কথা তুই বলিস সব সময়? রিমু অবাক চোখে তাকিয়ে থাকে তার দিকে, তাকিয়ে বলে, কেন নিয়ে যাব না? আপনি যাইতে চাইলে নিয়ে যাবো, কিন্তু আপনি এই সময় বুড়ির কাছে যাই কি করবেন? অনেক দরকার আমার রিমঝিম, আমাকে নিয়ে চলো প্লিজ। রিমু মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে শ্যামাকে পথ দেখিয়ে নিয়ে যেতে থাকে। শ্যামা রিমুর পিছে যাওয়ার আগে কি মনে করে একবার দোতলার শেষ জানলার দিকে তাকায়। দোতলার শেষ জানলাটি খোলা হয়েছে, সেখানের ভারী কালো পর্দাটি খানিকটা সরানো। তাকে না দেখলেও বুঝতে পারে শ্যামা সে তাকিয়ে আছে তার দিকে। এই দৃষ্টি সে প্রতিনিয়ত অনুভব করেছে তার উপর। মনটা আনচান করে ওঠে শ্যামার। সে মনে মনে বলে ওঠে, আমি চলে যাচ্ছি অরণ্য, নির্ধারিত সীমানা লঙ্ঘন করে অনেক দূরে। আপনি কি আজও শুধু দেখিয়ে যাবেন, থামাবেন না আমাকে? গ্রামটা ঘুরে দেখবো দেখবো করে একটা মাস কাটিয়ে দিয়েছে শ্যামা, কখনো আর এদিকে আসা হয়নি। নিজেরা কুঠির প্রশস্ত মেঠো রাস্তাপথটি পেরোলেই যেখানে চোখ যায় সেখানে শুধু চাষের জমি, আর একটু সামনে গেলেই একটা ইট বাঁধানো আঁকাবাঁকা রাস্তা চলে যায় গ্রামের দিকে। রিমু তাকে পথ দেখিয়ে নিয়ে যায় সেখান থেকে। গ্রামটি মোটেও অস্পরাম নয়, সব ঘরে বিদ্যুৎ আছে, লাইটের আলোয় আলোকিত সবার ঘর। তার থেকে খানিকটা আলো এসে বাইরেও আলোকিত করে রেখেছে। সন্ধ্যা সবে 7টা বাজে হয়তো। মানুষজনের কোলাহল ঘরের ভেতর থেকে ভেসে আসছে। কেউ কেউ বারান্দায় বসেছিল। অপরিচিত মুখ দেখে কেউ কেউ রিমুকে কৌতূহলের সাথে জিজ্ঞাসা করেছে শ্যামার পরিচয়। শ্যামার এখন এসবে একটুও মন নেই। সে রিমুকে তাগাদা দেয় জলদি যাওয়ার জন্য। তার আবার ফিরেও যেতে হবে মা বাবার কাছে। না জানি কীভাবে সামলাচ্ছে নিজেদের তারা। রিমু চলতে চলতে একসময় একটি সেমি পাকা বাড়ির সামনে এসে থামে যায়। সে তার দিকে তাকিয়ে বলে ওঠে, এই বাড়িটাই মালকিন। শ্যামার স্পন্দন বেড়ে যায় তীব্র গতিতে। অবশেষে হয়তো অরণ্য সম্পর্কে কিছু জানতে পারবে। হঠাৎ অনেক নার্ভাস লাগছে তার। সে একটি শুকনো ঢোক গিলিয়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খোলাই ছিল। রিমু আগ বাড়িয়ে গিয়ে দরজা থেকে ডাক দেয়, চাচি, ও চাচি, বাড়ি আসছো নাকি? রিমুর ডাক শুনে পাশেই রান্নাঘর থেকে 22 থেকে 23 বছরের মহিলা বেরিয়ে আসে। আরে রিমু, এই ভর সন্ধ্যাবেলায় ডাকতাছিস কেন? রান্না চাপাইছি, দেরি হইলে আবার আমায় কথা শোনা লাগবো। আর সাথে এটা কে রে? কোন বাড়ির বউ? আরে সেসব আমি আপনারে পরে কমু। বুড়ি ঘরে আছে, ইনি ওনার সাথে দেখা করতে আসছে। মেয়েটি ভুরু কুচকে একবার উপর নিচ পরখ করে নিল শ্যামাকে। শ্যামা চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করছে। মনের বিতৃষ্ণায় সহ্যমূলক কিছু বলতেও ইচ্ছা হচ্ছে না তার। মেয়েটি তার অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বলে, তার ঘরেই আছে, নিজে গিয়ে দেখা কর, আমার আবার মেলা কাম, আমি গেলাম। বলে মেয়েটা বিড়বিড় করতে করতে রান্নাঘরে চলে যায়। রিমু তাকে বুড়ির ঘরে নিয়ে যেতে যেতে জানালা বুড়ির নাতবউ এই মেয়েটি। ঘরে আর কারো দেখা পেল না সে, হয়তো আর কেউ বাড়িতে নেই। কোনার দিকে রুমটার সামনে গিয়ে বুড়িকে ডাক দিতেই ভেতর থেকে বাজ গায়ে ক্ষণ ক্ষণ গলার স্বরে ভেসে আসে,
কে রে? রিমু নাকি? তুই আমার বাড়িতে আসছন কোন সাহসে? তুই সে শয়তানের বাড়িতে কাজ করস, বাইর হ আমার বাড়ি থেকে। রিমু এই ব্যাপারে তাকে আগে বলেছিল যে বুড়ি রিমির উপর অনেকটা অসন্তুষ্ট তাদের বাড়ি কাজ করার কারণে। শ্যামা আর দেরি না করে কোনো অনুমতি অপেক্ষা ছাড়াই ভেতরে ঢুকে পড়ে। সে ভেতরে ঢুকে একজন অতিশয় বৃদ্ধ মহিলাকে তবজি হাতে খাটে বসে থাকতে দেখেন। মুখে বয়সের বলিরেখা স্পষ্ট ফুটে উঠেছে তার। তিনি তার বৃদ্ধ ঘোলাটে চোখে শ্যামার উপর নিচ পরখ করে বলে, কে রে তুই মেয়ে? তোরে তো এই গ্রামের মনে হয় না। রিমু উত্তর দেয় তার পক্ষ থেকে, বুড়ি ইনি হইলেন ওই বাড়ির নতুন বাসিন্দা, যার লাগে আমি কাজ করি। বুড়ি আতকে ওঠে যেন শুনে। সে হাঁপাতে হাঁপাতে বলে, বের হ এখনই, বের হ আমার বাড়ি থেকে। শয়তানের সঙ্গী তুই, যার ওই বাড়িতে থাকে সবগুলা শয়তান। আমার বাড়িতে তোদের অশুভ ছায়া পড়তেও দিব না। আমার মনে এমনিতে একটা ঝড় বয়ে যাচ্ছিল তখন। বুড়ির এমন কথা শুনে কি বলবে সে বুঝতে পারে না। হিতাহিত জ্ঞান হারিয়ে সে বুড়ির পায়ের কাছে লুটিয়ে পড়ে কেঁদে ফেলে। অনেক কষ্টেও নিজেকে সংবরণ করতে পারে না। ও বুড়িমা, তুমিও ফিরে দিও না আমাকে। অনেক আশা নিয়ে এসেছি তোমার কাছে। আমি জানতে চাই কোন মরিচিকার পিছনে ছুটছি আমি। তুমিও ফিরে দিলে মরে যাওয়ার ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার। বলতে বলতে হেঁচকি তুলে কাঁদতে থাকে শ্যামা। কুটনি বুড়ির মন গড়ল হয়তো শ্যামার এমন আর্তনাদ শুনে। সে কণ্ঠ আগের ন্যায় নরম করে শুধায়, ওই মাইয়া, কি হইছে তোর? এমন ভর সন্ধ্যাবেলায় অমন মরা কান্না কানতে নাই। ঘরে ভাগ্যলক্ষ্মী আসে না? মা বাপে একটুকুন শেখায় নাই নাকি? কান্না বন্ধ কর দেখিনি। শ্যামা হেঁচকি তুলতে তুলতে খানিকটা ধাতস্থ হয়। বুড়ি এবার রিমুকে পাঠায় পানি আনতে। শ্যামা অনেক ভেঙে পড়েছে এই অল্প সময়ের মধ্যে। তা তার চোখ মুখে ফুটে উঠেছে। বুড়ি মন সদয় হয় খানিকটা। রিমু চলে যেতেই শ্যামার মাথায় হাত বুলিয়ে বলে, মায়া পড়লে আজীবন এমনি কান্দা মরতে হবে। এইটুকুনে হাঁপায়ে গেলে চলবো নাকি? শ্যামা চমকে ওঠে, পূর্ণ দৃষ্টিতে তাকায় বুড়ির পানে। এমন করে কেন বলছো গো বুড়িমা? কি জানো তুমি আমার ব্যাপারে? বুড়ি ভাবুক হয়ে তার হাত দুটো টেনে ধরে বলে, আমি তার কথাই তোমাকে জিজ্ঞাসা করতে চাইছিলাম। তুমি আমার স্বামী আর তার পরিবারকে চেনো? বুড়ি ভারাক্রান্ত মনে বলে, যারে তুই শাশুড়ি বইলা ডাকতাছস সে আর সে জমিদার বাড়ির সকলে সেই 104 বছর আগে মারা গেছে। যে শয়তানের তুই স্বামী বইলা ডাকতাছস সে নিজের হাতে শেষ করেছে ওই জমিদার বাড়ি। আমি অনেক আগে থেকে জানতাম সেই শয়তান এখনো বাইচ্চা আছে। শ্যামা তা হাত ছাড়িয়ে উঠে দাঁড়ায়। উৎকণ্ঠায় রীতিমতো কাঁপছে সে। কাঁপা কাঁপায় বলে সে, তোমার কোথাও ভুল হচ্ছে গো বুড়িমা। তুমি হয়তো অন্য কাউকে গুলিয়ে ফেলেছ আমার স্বামীর সাথে। আমার উনি এত খারাপ নয়। ওনার নাম অরণ্য তালুকদার। বুড়ি বিজ্ঞের ন্যায় ঘোষণা করে। সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায় অরণ্যর নাম বুড়ির মুখ থেকে শুনে। বিস্ফোরিত নয়নে চেয়ে থাকতে থাকতে ধপ করে বসে পড়ে মাটিতে। বুড়ি এদিকে বলতে থাকে, দেখ মা, ও বাড়ির সাথে আমার অনেক ক্ষোভ। আমার ছোট বয়সে এতিম বানাইছে তোর স্বামী, কিন্তু তোরে দেখে আমার ভালো মাইয়া মনে হইল, তাই তোরে সবটা খুইলা বলি আমি। এসব কথা আমি কোনোদিন কাউরে কই না। তুই শূন্যা বুঝে বিচার করিস কি করবি তুই। শ্যামা নির্বিকার হয়ে শুধু শুনে যাচ্ছে। তার এই মুহূর্তে কি প্রতিক্রিয়া দেখানো উচিত সে এখনো বুঝতে পারছে না। এদিকে বুড়ি তার কাহিনী বলতে শুরু করে, তোর স্বামীর বাপ জমির তালুকদার বহুত খারাপ মানুষ আসিল। তার ক্ষমতা ধন দৌলতের মেলা লোভ আসিল। সে চাইতো আশেপাশের 10 গ্রামের মধ্যে তার জমিদারি সবার বড় হোক, কিন্তু আফিমের নেশায় বুধ হইয়া এমন গাল সবাই পারবার পারে। আসল কাজের বেলায় হে কোনোদিন অন্য জমিদারের সামনেও যাইতে পারত না। তার দৌড় শুধু নিজের গ্রামের গরিব চাষিদের উপর খাজনা বাড়াই দিয়া অত্যাচার করে নিজের সিন্দুক ভরা পর্যন্তই আসিল। আর সে আসিল চরিত্রহীন, নারী লোভী। গ্রামের এমন কোনো সুন্দরী বৌজি নাই যার উপর সে নজর লাগাইতো না। কিন্তু সেই সুন্দরের পূজারী জমিদার যখন একটি কৃষ্ণবর্ণের এক মাইয়ারে জমিদারনি বানাইয়া বিয়ে করে, তখন সকলে তাজ্জব বনে যায়। এ তো অষ্টম আশ্চর্য জানো। মাইয়াটার কোত্থেকে আনছে সে খবর কেউ জানে না। আমাকে 10 গ্রামের কেউ চিনে না জমিদারনি চারুলতারে। সবাই বলা বলি করতে থাকে জমিদারনি কোনো বিদেশি মাইয়া পড়ায় বিয়ে করে আনছে তারে। কিন্তু সে কালী জমিদারনিরে কুলজুইরা যখন চান্দার ফালির মতো সুন্দর পুত্র আসে, সকলে আবার আশ্চর্য হয়ে যায়। ছেলে মায়ের গায়ের বর্ণ একটুও পাইল না। জমিদার বংশের কাশ্মীর কালেও এমন সুন্দর পুত্র জন্ম নেয় নাই। মুরব্বীরা হলপ করে বলতো সেই পুত্রের সৌন্দর্য যেন বড় হইতে হইতে আরও বাড়তেছিল। 10 গ্রামের মাইয়া সার বড় বড় ইংলিশ ম্যাডামরাও তার রূপে মোহিত আছিল। শুধু রূপ নয়, তার শরীরে আসিল অসীম শক্তি, যেন যেমন তেজ তেমন সাহস। দুনিয়ার কোনো ভয় ডর তার মধ্যে আসিল না।
কিন্তু রূপগুণ থাকলে কি হইব যদি হৃদয় নামের জিনিসটাই না থাকে তার মধ্যে? এটাই আসিল অরণ্য তালুকদার। সেই ছেলে আরেকটা পাকাইয়া ছিল তার বাপ থেকে, ক্ষমতালোভী হওয়ায়। হ্যাঁ, তয় সেই আবার তোর বাপের মতো নারীলোভী চরিত্রই না ছিল না। দুনিয়ার কোনো সৌন্দর্য তার মন জায়গা করতে পারতো না। কেমনে করবে? তার জন্য তো একটা মন, একটা হৃদয় থাকা দরকার। অরণ্য তালুকদারের তা ছিল না। সে ছিল অসীম বলবান এবং ততটা নির্দয়। বাচ্চা বৃদ্ধ কারো কান্না তার কান অব্দি পৌঁছিত না। জমির তালুকদার তারও গিন্নি আসিল, তাদেরও পুত্র আসিল, কিন্তু কেউরই তার এই ছেলের সমান হইতে পারে নাই। জমির তালুকদার বেশ খুশি আসিল ছেলের প্রতি, তাই তো জমির তালুকদার ছেলের হাতে সব তুইলা দেয় এত তাড়াতাড়ি। পুনুধর ছেলে তারে নিরাশ করে নাই। গ্রামের পর গ্রামের জমিদারি দখল করে সেই ছেলে নিজের ক্ষমতায়। তার আচরণ এতটাই নির্দয় আসিল যে গ্রামের মানুষ তখন কানাঘুষা শুরু করে। তখন জমিদারনি শয়তানের কাছে নিজের আত্মা বেচা দিছে তন্ত্র সাধনা করে এই নারী, নয়তো এমন শয়তানের অবতার ছেলে কেন জন্ম নিবে? তাই জমিদারনির লইয়া কানাঘুষাগুলো কতটুকু সত্যি জানি না আমি। এইসব কথা তখন লোকমুখে শুনছি আমি। আমি তখন ছোট, যখন অরণ্য তালুকদার জমিদারি চলতেছিল গ্রামে। বাপের সাথে জমিদার বাড়ি খাজনাতে দিয়া বহুবার জমিদারনির সাথে দেখা হয়েছে আমার। ছোটোখাটো গড়নের কৃষ্ণ বর্ণের মহিলা আছিলেন তিনি। যতবার জমিদারের বাড়ি গেছি তারে আমি সবসময় পুকুর কাটে বইসা এক দৃষ্টিতে পুকুরের পানির দিকে তাকাই থাকতে দেখতাম। তারে যে সবাই পিসেচিনি ডাইনি ডাকে, তারে দেখলে আমার মনেই হতো না তিনি এক তো খারাপ মানুষ। এখন ভাবলে বুঝি তার দৃষ্টিতে কেমন একাকিত্ব আর জীবনের প্রতি অনীহা কাজ করত। তিনি আমারে প্রতিবার দেখলে মিষ্টি হাসে আমারে কাছে ডাকতেন, হাতে চুপি চুপি পেয়ারা জলপাই গুজে দিতেন খাবার জন্যে। এমন অমায়িক তার ব্যবহার আছিল, এখনও ভাবলে প্রাণ জুড়ে যায়। তার পেটে যে অমন শয়তান জন্ম নিছে আজও ভাবলে আশ্চর্য লাগে আমার। আমার বাপে অনেকবার মানা করছিল ওই ডাইনির থেকে দূরে থাকি, কিছু দিলে ফেলাই দিই, কিন্তু আমি শুনতাম না। লুকাই লুকাই ঠিকই যাইতাম তার সাথে দেখা করতে। তার সাথে দেখা করতে গেলে সে সবসময় খুশি হয়ে যাইত। কথা বলার মানুষ বড় অভাব ছিল তার, একটাই ছেলে, সেও তারে মাইন্না চলে না। বড্ড মায়া মায়া লাগতো আমার জমিদারনিরে। বুঝলি মেয়ে, জমিদারনির সাথে আমার বহুবার সাক্ষাৎ হয়েছে, তাই তোর হাতের এই বালাজোড়া চিনতে আমার কোনো ভুল হয় নাই। শ্যামা মন্ত্রমুগ্ধর ন্যায় শুনছিল সবটা। সে যেন হারিয়ে গেছিল 100 বছর আগের সেই সময়ে। তারপর কি হয়েছিল? হঠাৎ থেমে যাওয়ায় সে ঘোর লাগা কণ্ঠে জিজ্ঞাসা করলো, তারপর কি হয়েছিল? তারপর বুড়ো তার দিকে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলে, তারপরে সব শেষ হয়ে যায় রে মেয়ে। সেই শয়তান জমিদারি হাতে নেওয়ার 5 বছর পর হঠাৎ লোকমুখে গুঞ্জন ওঠে জমিদার অরণ্য তালুকদারের বহুত খারাপ অসুখ হয়েছে, সে অসুখ মনে হয় সারব না। সেই গুঞ্জন আরও প্রকট হয়ে ওঠে যখন জমিদারের আর লোকচোখে দেখা যাওয়া বন্ধ হয়ে যায়। তারপর আইলো সেই দিন। আমার বয়স মাত্র 8 বছর তখন। এক ভর সন্ধ্যাবেলায় এলাকার কিছু লোকজন আমার বাপরে ডাইকা নিয়ে যায়। যাওয়ার আগে বাজান শুধু বইলা গেছিল, রাত কইরা ফিরবো, তোমরা সিটকেনি দিয়ে ঘুমাইয়া যাইও। কিন্তু সেই রাতে বাজান আর ফেরে নাই। সকাল সকাল মানুষের হইচই পড়ে যায়, জমিদার বাড়িতে ঘটনা ঘটছে। যে যার মতো ছুটে সেদিকে, আমিও সবার দেখাচাকি ছুটে যাই সেদিকে। সেখানে গিয়ে আমি যেই বয়সে যে দৃশ্য দেখেছি আজ এত বছর পরে আমার কলিজা কাঁপি ওঠে ভাবলে। বাড়ির গেট থেকে পুরো বাড়ির সীমানা জুড়ে ছড়াই ছিটে আছে অগণিত মানুষের ছিন্ন বিচ্ছিন্ন লাশ। কিছু কিছু মানুষের আবার আগুনে পুড়ায় মারছে। এই লাশের স্তূপে অনেকেই তাদের বাপ ভাইয়ের খুঁজা পায়। আমিও পাইছিলাম আমার বাপরে। বলতে বলতে ডুকরে কেঁদে উঠে পড়ি। তারপর রাগ মিশ্রিত স্বরে বলতে থাকে, ওই জমিদার বাড়ির মানুষ একটাও পাওয়া যায় না এরপর থেকে। সবাই ভাবছে মরে গেছে সব সেই ঘাতকের হাতে। কেউ ভয়েও আর ওইদিকে পা মারায় না এই ঘটনার পর। কিন্তু আমি গেছিলাম। বাজানরে হারায় এতিম তখন আমি, মার দিশেহারা অবস্থা, ভাইটাও ছোটো, না খেতে পেয়ে মরতে হবে কিছু না করলে। দিনের বেলা ওই দিক দিয়ে কেউ যাইতে দিত না, তাই আমি গেছিলাম রাতের বেলা চুপি চুপি। এত বড় জমিদার বাড়ি, সেখানে চাইল্ড ডেল এত নিশ্চয়ই থাকবে, কিন্তু চাইল্ড ডেলের সাক্ষাৎ পাওয়ার আগেই তারে দেখছি আমি, সেই শয়তান রে। সেই পুকুর পাড়ে হাঁটু করে বৈশা মরা কান্না কাঁদতে দেখছি। আমি তারে দেখে পালাই আসছি জান হাতে নিয়া। সবাই মরলে সে কেমনে বাঁচিয়েছে, মনের মধ্যে খালি এটাই চলতেছিল। লোকে ঠিকই বলতো সে খোদ শয়তানের অবতার। আমি জানি সেই মারছে আমার বাপরে, সবাই রে, নিজের মারেও ছাড়ে না এই শয়তান। ব্যাস, ওকে তো উঠে দাঁড়ায় শ্যামা। তোমাকে অনেক ধন্যবাদ গো বুড়িমা, তুমি আমাকে যতটা জানো বলে সাহায্য করেছো। আমি সত্যি কৃতজ্ঞ তোমার প্রতি। হয়তো ঠিক বলছো তুমি, সে হয়তো নির্দয়,
সে শয়তান, সে হয়তো সাধারণ কেউ নয়, সে হয়তো আসলে তোমার বাবাকে আর সেসব মানুষকে মেরেছে। সে হয়তো সত্যি অনেক বড় অমানুষ ছিল, কিন্তু সে এত বড় অমানুষ নয় যে সে নিজের মাকে নিজের হাতে হত্যা করবে। আমি অরণ্যকে আপনার মতো সাক্ষাৎ দেখিনি, কিন্তু অনুভব করছি আমি। এ থেকে থেকে কয়েকবার তার মায়ের কথা বলেছে। আমি ওর কণ্ঠে অনুভব করেছি ও ওর মাকে অনেক ভালোবাসে। ভুল জানিস রে তুই মেয়ে। এত কিছু শোনার পর যদি তোর চোখ না খুলে থাকে, তাহলে বলতে হবে সেই শয়তান তোকে পুরোপুরি তার মায়াজালে বন্দি করেছে। তুই ভাব, সে সাধারণ কেউ হলে সে এত বছর কেমনে বাঁচিয়েছে? কেন তার লোক সম্মুখে দেখা যায় না? এখনো সময় আছে, চলে যা এখান থেকে, কখনো ফিরে আসিস না। তোর জীবন ধ্বংস হয়ে যাবে সেই শয়তানের হাতে। সে তোরে কোনো উদ্দেশ্যে এ পর্যন্ত বাঁচাইয়া রাখছে, নয়তো যে তার নিজের মায়কেও ছাড় দেয় নাই, সে তোরে ছাড়বো কেন? বুড়ি শেষের দিকে কথাগুলো পুরো শরীরে আগুন ধরিয়ে দেয় যেন শ্যামার। সে রাগের মাথা আর এক মুহূর্ত দাঁড়ায় না, বেরিয়ে যায় সেখান থেকে। তার এখানে আসাই উচিত হয়নি। এই কুটনি বুড়ি সবটা বানানো কথা বলছে। অরণ্য তার মায়ের খুনি, এই কথা তাকে বিশ্বাস করতে হবে? কি জানে উনি অরণ্যর ব্যাপারে? কতটা বোঝেন উনি অরণ্যকে? অরণ্য থেকে থেকে কয়েকবার তার মায়ের স্মৃতিচারণ করেছে তার সামনে। তাকে নিয়ে বেশি কিছু না বললেও সে বুঝতে পেরেছিল সে তার মাকে কতটা ভালোবাসে। সবসময় সে কেমন বেদনাকাতর হয়ে উঠত মায়ের কথা উঠলে। আর ওই বুড়ি বলছে অরণ্য তার মাকে নিজের হাতে খুন করেছে। আর অরণ্য তাকে ভালোবাসে। সে হৃদয়হীন নয়, তাদের ভালোবাসা মিথ্যে নয়। এই বুড়ির কথা পুরোপুরি সত্যি হতেই পারে না। গ্রামের সেই আঁকাবাঁকা পথ ধরে বেশ খানিকটা জোরে হাঁটার পর হাঁপিয়ে উঠে রাস্তার পাশে বসে পড়ে শ্যামা। বুকটা তার এত জোরে ধুকপুক করছে যেন এক্ষুনি ফেটে বেরিয়ে আসবে। সে কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। সে চোখ বন্ধ করে আস্তে আস্তে বলে ওঠে, আমি জানি আপনি সবটা শুনছেন অরণ্য। ওরা আপনাকে আপনার মায়ের খুনি বলছে, আমার প্রতি আপনার ভালোবাসাকে মিথ্যে বলছে। আপনি তার কোনো প্রতিবাদ করবেন না? আমার কিচ্ছু যায় আসে না। আপনি কোনো শয়তান হন, পিশাচ হন বা কোনো খারাপ কিছু, আমার জন্য আমার অরণ্য, আমার স্বপ্ন পুরুষ আপনি। আমি আপনাকে সবরূপে ভালোবাসি, আমরণ বাসবো। আপনার উদ্দেশ্য যদি আমার কোনো ক্ষতি করা হয়ে থাকে, তাহলে আপনাকে ভালোবাসে মরতেও রাজি আছি আমি। শুধু একবার আমার সামনে আসুন, আমার কাছে আপনার সত্যটা খুলে বলুন। আপনি যা চাইবেন তাই দিব আমি আপনাকে। বলতে বলতে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়েছে আমার। অরণ্য আসলে শুনেছে সবটা। সে অশ্রুসিক্ত নয়নে নিজে নিজে বিড়বিড় করে বলে ওঠে, আমি যা চাই তোমার কাছে তা শুনলে তুমি কখনো দিতে চাইবে না আমাকে।